আজকে যে থিওরিটিক্যাল কোর্স ক্লাস হবে এখানে, জাস্ট কিছু টেকনিক শেখানো হবে। সেটা হচ্ছে পারচেসিং ফাংশন এবং পাবলিক প্রকিউরমেন্ট রুল, যেটাকে আমরা পিপিআর 2008 বলে। গভর্নমেন্টাল যত কেনাকাটা আছে সবকিছু পিপিআর 2008 ফলো করা হয়। আমাদের ইউনিভার্সিটি বলো, বিভিন্ন ধরনের সরকারি অফিস বলো, ইভেন কি কোম্পানি যে কেনাকাটা করে কোম্পানিদেরও কিন্তু কিছু রুলস ফলো করতে হয়। তা আমরা গভর্নমেন্ট যে রুলস, সেই রুলস আজকে শেখাবো তোমাদেরকে। সেটা শেখাতে গিয়ে আজকের যে কন্টেন্ট আছে, কন্টেন্টের ভিতরে আছে পারচেসিং ফাংশনসটা কি, তারপরে অবজেক্টিভ অফ পারচেসিং ফাংশন, তারপরে দুইটা ডেফিনেশন আছে, কোটেশন এন্ড টেন্ডার, এন্ড প্রকিউরমেন্ট মেথডস এন্ড পারচেসিং প্রসিডিউর। এটা পারচেসিং প্রসিডিউরের আবার সিস্টেম আছে, যে একটা লিমিট থাকে, যে 25,000 টাকা পর্যন্ত কিভাবে কিনবো, 25,000-এর উপরে হলে কিভাবে কেনাকাটা করবো, সেগুলো সম্বন্ধে শেখাবো। এই গাজীপুরে বাসা কার? তোমাদের ফ্রেন্ডরা কেউ আছো? গাজীপুরে? এখন আসি যে পারচেসিং ফাংশনটা কি। অলরেডি আমি বলে ফেলেছি যে প্রত্যেক establishing with a corporation or business to handle all transaction that involve the outside procurement of materials or service through the implementation of purchasing orders. আহ, আমাদের দেশে শুধু মালামাল কেনাকাটার ক্ষেত্রে আমরা অফিসিয়ালি, আবার অনেক সময় অন্য কিছু সার্ভিস, এজ ফর এক্সাম্পল দেখা যাচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিতে, আমাদের একটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটিতে একটা আহ, যে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট গুলো আছে, সেই ইকুইপমেন্ট গুলোর মেইনটেনেন্স করতে হবে। মেইনটেনেন্স এমন যে যে আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে তাদের দ্বারা এগুলো সম্ভব না। যারা এই ইকুইপমেন্ট গুলো সাপ্লাই দিয়েছে বা রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স যে ফার্ম গুলো আছে, বা আহ, ঢাকায় বড় বড় কোম্পানি আছে, ওরা জাস্ট রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স করে। ওদের সার্ভিস যদি আমরা নিতে চাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু টেন্ডারের এই পারচেসিং ফাংশন ফলো করতে হয় বা টেন্ডার করতে হয়, অনেক সময় কোটেশনের মাধ্যমে কাজ করতে হয়। এই জন্য বলা হচ্ছে ম্যাটেরিয়ালস অ্যান্ড সার্ভিস, সবগুলোর ক্ষেত্রে আমরা পিপিআর মেথড ফলো করবো। এখানে কিছু এক্সপ্লানেশন আছে, এটার দরকার নাই, আমরা শুধু একবারে যাই অবজেক্টিভস। পারচেসিং ফাংশনের অবজেক্টিভসটা কি? Materials or services needed are provided in the right quantity at the right time and at the right place. এর এক্সাম্পল হচ্ছে যে তোমার, আমার স্টুডেন্ট আছে 50 জন, আমি যদি বলি যে আমি 45টা ব্যাগ কিনবো, তাহলে কি 5 জন বাদ পড়ে যাবে? আবার যদি বলি যে আমি 55টা ব্যাগ কিনবো, তাহলেও কিনতে পারবো না, কারণ আমার স্টুডেন্ট, স্টেক হোল্ডার 50 জন, বাকি 5টা কার জন্য কিনেছি আমরা? রাইট কোয়ান্টিটি, রাইট টাইম। আমাদের এক্সকারশন ট্যুর হচ্ছে এই সময়, সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারির দিকে করা হয়। তো তাহলে কি করতে হবে? আমার এখন কিনতে হবে। কিন্তু আমি যদি এটা না কিনে মার্চে গিয়ে কিনি, যে আমি এক্সকারশন ট্যুর করেছি ফেব্রুয়ারিতে আর মার্চে গিয়ে এগুলো কিনতেছি, তাহলে হবে না। রাইট প্লেস, রাইট প্লেস হচ্ছে আমি যদি একটা ব্যাগ কিনতে চাই, আমাদের যারা ব্যাগ বিক্রি করে তাদের কাছ থেকে কিনতে হবে। তার কেউ যদি দেখা যাচ্ছে যে মিষ্টির দোকানের ভাবসাব নিয়ে এসে বললো যে আমি এখান থেকে 50টা ব্যাগ কিনেছি, তাহলে কিন্তু অ্যাকসেপ্টেড হবে না, অ্যাকসেপ্টেড হবে না। ব্যাগের দোকানের ভাউচার দিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এরপর আছে পারফরমেন্স ফিচার্স, রিলায়েবিলিটি ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড কোয়ালিটি অফ দ্য ম্যাটেরিয়ালস আর সার্ভিস নিডেড আর ইন দ্য অ্যাকর্ডেন্স উইথ দ্য স্পেসিফাইড রিকোয়ারমেন্টস। আমার যা দরকার সে অনুযায়ী আমার যে রিকোয়ারমেন্ট সেগুলো ফুলফিল করতেছে কিনা।
অনেক সময় দেখা যায় সরকারি কেনাকাটায় যে রিকোয়ারমেন্ট ফুলফিল করার বিষয় নাই, জাস্ট কিনতে হবে তাই। এমন এক ইকুইপমেন্টও আছে, 5.5 লাখ টাকার ইকুইপমেন্ট কিনেছে, 10 বছর হয়ে গেছে এখনো প্যাকেটে খোলেনি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে জাস্ট কেনাকাটা করার দরকার ছিল, রিকোয়ারমেন্ট ছিল না। Materials and services needed are procured from the right sources at the right price. রাইট প্রাইসের এটা কিন্তু সব খবরের কাগজে আসতেছে। তালার দাম 5,000 টাকা, তামিজের দাম 1,000 টাকা, বটির দাম 10,000 টাকা। তো খবরের কাগজে পড়তেছে না বিভিন্ন সরকারি কেনাকাটার চিত্র, অনুসন্ধানে যে রিপোর্টগুলো আসতেছে। জি স্যার। তো পারচেসিং ফাংশনটাই হচ্ছে এগুলো যেন না ঘটে। অনেক সময় আমরা দেখি অফিসিয়াল কেনাকাটা করি, যদি আমি পার্সোনাল কেনাকাটা করি একটা জিনিস 100 টাকায় কিনতে পারি, কিন্তু গভর্নমেন্টাল কেনাকাটার সময় আমরা 20% বেশি লিখি। এর কারণ হচ্ছে 10 to 15% ভ্যাট দিতে হয় সরকারকে। তাহলে এই 5%, আর যে 5% থাকে এই কোম্পানি যাদের কাছ থেকে এখানে তারা এডিশনালি নিয়ে থাকে, কারণ অনেক ফাইল প্রসেস করতে হয়, যার জন্য ওরা অ্যারাউন্ড 5% বেশি ধরে রেট। কেউ যদি বলে যে আমরা মার্কেটে কিনতে পারি 100 টাকায়, সরকারি কাগজে কলমে 120 টাকা কেন, তার কারণ হচ্ছে এটা। এর একটা হচ্ছে ভ্যাট এবং আইটি সাথে যে ফার্ম ফাইলটা প্রসেস করতেছে তার ওখানে জনবল লাগছে, অনেক ডকুমেন্ট লাগে। কিন্তু আমরা যদি পার্সোনাল কেনাকাটা করে আমরা অনেক সময় ভাউচারও নেই না, কিনে নিয়ে চলে আসি, তাই না? কিন্তু সরকারি কেনাকাটায় ওই ডকুমেন্টেশন ইম্পর্ট্যান্ট, প্রোডাক্ট কেনো বা না কেনো কাগজে কলমে থাকতে হলো। তোমার স্টোর ঘুরে দেখবে কে? অনেকে এই চান্সটা নিচ্ছে এই করোনাকালীন সময়ে। তোমরা মনে রিপোর্ট করেছে মানে 6 লাখ টন যে খাদ্যশস্য কাগজে কলমে আছে কিন্তু স্টোরে না, স্টকে নাই। এই নিউজ পড়ছিলে কিনা? কিন্তু যদি এই করোনাকালীন সময় না আসতো ওর কোনো হিসাবই থাকতো না। কেন হিসাব থাকতো না? এটা দেখিয়ে দিত যে আমাদের অস্টেজ হয়ে গেছে এই পরিমাণ খাদ্য। যদি আমরা কোনো কিছু কিনতে চাই, পারচেস করতে চাই, পারচেসিং প্রসেসিংয়ের কিছু কি পয়েন্টস আছে। এর প্রথম আছে পারচেস রিকুইজিশন। অ্যাকচুয়ালি আমাদের কি কি লাগবে তার একটা লিস্ট আপ করা। একটা একটা অর্গানাইজেশনে বিভিন্ন ধরনের সেকশন থাকে, তো প্রত্যেকটা সেকশনেরই কিছু কিছু জিনিসপত্র লাগে। সে তারা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা একটা রিকুইজিশন বা চাহিদাপত্র সেকশন হেডকে যারা ক্রয় করে থাকে তাদের কাছে পাঠাবে। পরে ওরা যাচাই বাছাই করে লিস্ট আপ করবে কি কি দ্রব্য কিনতে যাচ্ছে। সোর্স অফ সাপ্লাই, কোথা থেকে কিনবে সেটাও সিলেক্ট করে। হ্যাঁ, একবার তোমরা জানো কিনা, তোমরা মানে ছোট ছিলে কিনা, ভর্তি হওনি ইউনিভার্সিটিতে, ওই ভিটামিন এ ক্যাপসুল খেয়ে কিন্তু অনেক বাচ্চা মারা গিয়েছিল। থার্ড অ্যারাউন্ড 20+। এই নিউজ তোমরা জানো কিনা? পরে এর কারণ কি, ভিটামিন এ ক্যাপসুল যেটা ছিল ওটাই সমস্যা ছিল। কিভাবে? যারা উৎপাদক তাদের ওখানে কোনো সমস্যা ছিল না, যে সাপ্লাই দিয়েছে সে ঠিক মতো স্টোর না করার কারণে এই সমস্যাটা হয়েছে। এর কারণ কি, যে সাপ্লাই দিয়েছে সে জীবনে কখনো ফার্মাসিউটিক্যাল বা মেডিকেল পণ্যের সাথে কোনো ব্যবসা করেনি। সে ওই ওর কি একটা যেন ব্যবসা করতে ভুলে গেলাম, সে ওই যে ভাই কোঠায় এসে এই কাজটা বাগিয়ে নিয়েছে। সে জানেই না যে এটা কিভাবে স্টোর করতে হয়। ধরেন একজন যদি কাঁচা লোহা লোহা বা অন্য কিছু যদি ব্যবসা করে, ইম্পোর্ট করে, সে কি করবে? শিপইয়ার্ডে ফেলে রাখবে, ট্রাকে নিয়ে আসবে, উপর থেকে ধাপা ধাপ ফেলবে। আর মেডিকেল যে ইকুইপমেন্ট জিনিসগুলো আছে সে তাকে শিপে শিপে ইম্পোর্ট করলে তো হবে না, তাকে এয়ারে ইম্পোর্ট করতে হবে। So, এই বিষয়গুলো অনেক কাজ করে, সোর্স অফ সাপ্লাই কোথা থেকে নেব। তারপরে কেনাকাটা, রিকোয়েস্ট ফর কোটেশন, মানে একটা আহ, বিজ্ঞাপন দেওয়া হয় আমি এই এই পণ্য কিনতে চাই, আগ্রহী সাপ্লায়ারদের একটা দরপত্র দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। তোমরা যেটা টেন্ডার করে থাকো, টেন্ডার বা কোটেশন।
সোর্স সিলেকশনের একটা বিষয় আছে, কোন সোর্স থেকে নিব। তারপরে আছে ইনিশিয়েশন অফ পারচেসেস অর্ডার। সিলেকশন করার পরে সোর্সগুলোকে ইভালুয়েট করবে, করে তারপরে অর্ডার দিবে যে হ্যাঁ আমি এটা কিনতে চাচ্ছি। তারপরে আরেকটা বিষয় আছে রিভিউ অ্যান্ড ইভালুয়েশন অফ সাপ্লাই পারফরমেন্স। অনেক সময় দেখা যায় যে কিছু ইনলিস্টেড সাপ্লায়ার থাকে, তারা যদি টেন্ডার দেয় সরকার বা ওই অথরিটি সবসময় ওদেরটা নেয়। আবার নতুন কেউ যদি দিতে চায় কম দাম দিলেও তার একটু হেজিটেট ফিল করে, ইনডিসিশনে ভোগে যে আমরা এটা নিব কি নিব না। এর একটা কারণ হচ্ছে সাপ্লায়ার হিসেবে তার পারফরমেন্স কি সেটা তো জানে না। সাপ্লায়ার হিসেবে যদি এক দুইবার যদি সাপ্লাই দেয় এবং সেটা রিভিউ করে দেখে যে হ্যাঁ এই সাপ্লায়ার খুব ভালো, তখন কিন্তু সে কাজ পাবে। তো নতুন যারা সাপ্লায়ার হতে চায় তাদের জন্য ডিফিকাল্ট। সো এখানে যে 6টা পয়েন্টের কথা বললাম, এই 6টা পয়েন্টে খুব স্ট্রিক্টলি ফলো করতে হয় কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে। এরপরে আছে কোটেশন। কোটেশনের নাম শুনেছো? কোটেশন এবং টেন্ডার। কোটেশন এবং টেন্ডারের এখন যদি আমরা বলি, কোটেশনটা হচ্ছে অ্যাজ ফর এক্সাম্পল, আমি একটা পাওয়ার টিলার কিনতে চাচ্ছি। পাওয়ার টিলার যদি আমি বাজারে মার্কেটে কিনতে যাই, আমি গিয়ে দাম বার্গেনিং করতে করতে এটা কিনে নিয়ে চলে আসলাম। কিন্তু আমি সরকারি যদি কেনাকাটা করতে যাই, তাহলে ওদেরকে বলা হয় যে আমি একটা পাওয়ার টিলার কিনবো, আপনি সর্বনিম্ন কত দরে দিতে পারবেন। সে বলবে যে হ্যাঁ, ফার্মার যেটা 1,20,000 1,50,000 টাকা নিচ্ছে, সে হয়তো বলতে পারবে যে আপনি নিবেন কয়টা। যদি বলে যে আমি 20টা নিব, ঠিক আছে আমি 1,49,000 টাকায় দিব। এখানে কি হলো, সে তখন সে একটা কাগজে, লিখিত কাগজে তার যে আহ, যে বিজনেসের যে একটা লেটার প্যাড থাকে, সে লেটার প্যাডে লিখবে যে পাওয়ার টিলার ব্র্যান্ড, ইউনিট প্রাইস কত হবে, তার একটা রিটার্ন ডকুমেন্ট। এটা যখন সাবমিট করবে প্রেসক্রাইব ফর্মে, সেটা হয়ে যাবে কোটেশন। আবার টেন্ডার হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে বিজ্ঞাপন দেওয়া হয় খবরের কাগজে যে এই কোম্পানির জন্য এই এই জিনিস কিনতে চায়, আগ্রহী দরদাতাদের আহ, অত তারিখের ভিতরে দরপত্র দরপত্র ড্রপ করার জন্য আহ্বান করা হচ্ছে। তখন কি করবে, যে কোম্পানিগুলো এটায় দরপত্রে অংশগ্রহণ করবে, টেন্ডারে অংশগ্রহণ করতে যাচ্ছে, তারাও আগে যেটা সিঙ্গেল যেটা বললাম যে ম্যাটেরিয়ালসের কস্ট কত হবে তার একটা প্রেসক্রাইব ফর্ম, পার ইউনিটের কস্ট কত হবে তার একটা প্রেসক্রাইব ফর্মে যে অ্যাপ্লিকেশনটা ড্রপ করলো, ওইটা সহ টেন্ডার যে অ্যানাউন্স হয়েছিল খবরের কাগজে, এই সব ডেট সহ তারা একটা ফাইল আকারে জমা দেয়। এমনি কোটেশনে কবে টেন্ডার হচ্ছে কি হচ্ছে এটা দরকার নাই। কোটেশনে শুধুমাত্র প্রোডাক্টের কস্ট কত হবে, ইউনিট প্রাইস কত হবে, সেই অনুযায়ী একটা আহ, চালান বলা হয়, সেটা দিয়ে থাকে। আর টেন্ডার হতে হলে তোমাকে রেফারেন্স সহ লেটার দিতে হবে যে অত তারিখে অমুক খবরের কাগজে অমুক পৃষ্ঠায় আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা আহ, আহ্বান করা হয়েছিল, ইনভাইটেশন ছিল আহ, এই এই দ্রব্যাদি ক্রয়ের জন্য। So, ওই ইনভাইটেশনের আলোকে আমি আমার ফার্ম নিম্নলিখিত দামে আপনার চাহিদাকৃত ম্যাটেরিয়ালস অর সার্ভিস দিতে ইচ্ছুক, সেই হিসেবে নিম্নোক্ত দামে যেটা বললো সেটা হয়ে যাবে কোটেশন। আর উপরের গুলো টেন্ডারের সাপোর্টিং ম্যাটেরিয়ালস হিসেবে লিখতে হয়। এখন আসছে যে প্রকিউরমেন্ট মেথডস। প্রকিউরমেন্ট মেথডস হচ্ছে 4টা মেথড আছে। একটা হচ্ছে ওপেন টেন্ডারিং মেথড, লিমিটেড টেন্ডারিং মেথড, টুইস্টেড টেন্ডারিং মেথড অ্যান্ড রিকোয়েস্ট ফর কোটেশন মেথড। ওপেন টেন্ডারিং মেথড অ্যাজ ফর এক্সাম্পল, আমরা যে খবরের কাগজে যে বিজ্ঞাপনগুলো দেখি, এটা সাধারণত ওপেন টেন্ডারিং মেথড।
আর লিমিটেড টেন্ডারিং মেথড হচ্ছে সারা বিশ্বে কিছু কোম্পানি আছে, তারা সিলেক্টিভ কিছু কোম্পানি আছে, তারাই শুধু ওই ম্যাটেরিয়ালস গুলো প্রডিউস করে, তাছাড়া আর কেউ করে না। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কি হয়, কিছু সিলেক্টেড কোম্পানি আছে, তাদেরকে বলে যে আপনারা এই প্রোডাক্টটা সাপ্লাই দেন। অ্যাজ ফর এক্সাম্পল, আমাদের দেশে যদি সরকারিভাবে কোনো গাড়ি কিনতে চায়, সবাই প্রগতিকে বলে। প্রগতি হচ্ছে একটা সরকারের একটা অঙ্গ সংগঠন, তারা গাড়ি দিচ্ছে, গাড়ি বিক্রি করে বিভিন্ন সরকারি অফিসে, জিপ টিপ ট্যাডো ট্যাডো এগুলো। তাহলে কি করে, ওখান থেকে যে ভাউচার বা যাগুলো দিয়ে দেওয়া হয়, পরে প্রকিউরমেন্ট যেটা করা হলো তার যে অডিট হবে, সেখানে অডিট আপত্তি থাকে না। এই কারণ হচ্ছে এটা একটা সরকারি অঙ্গ সংগঠন থেকে এটা সাপ্লাই দেওয়া হয়েছে, তো সমস্যা নাই। কিন্তু ওই গাড়ি যদি আমি বাইরে যারা অনেকে গাড়ি ইম্পোর্ট করে তাদের কাছ থেকে যদি আমরা কিনতে চাই, সেক্ষেত্রে অনেক ঝামেলা আছে এবং প্রসেসটা একটু ডিফিকাল্ট। আরো কিছু আছে, যেমন আমরা যদি আমাদের দেশে যে বিভিন্ন এয়ারপ্লেন গুলো কেনে বা ফাইটার প্লেন গুলো যেগুলো কেনে, এগুলো তো অনেকগুলো দেশ মিলে একটা কোম্পানি করেছে এবং তারা হচ্ছে ওটাকে তৈরি করে বিক্রি করে। যদি প্লেনের কথা বলা হয় তাহলে বোয়িং, এয়ারবাস, এগুলোকে সবাই প্রায়োরিটি দেয়। আরো ছোট ছোট কিছু আছে, আহ, ওই ড্যাশিং কি যেন কয়েকটা কোম্পানি আছে। তো এখন যদি কিনতে চাই যে আমার সরকারি কাজে বা আমাদের সরকারি এয়ারলাইন্স তার জন্য আমি প্লেন কিনতে চাচ্ছি, তাহলে কি হবে, হয় বোয়িং না হলে এয়ারবাসের সাথে ওরা কথা বলে, যে কোনো একজন যে কম দিবে, প্রাইস কম প্রাইসে দেবে, তার সাথে আলাপ করে এগুলো কিনে নেবে। এগুলো হচ্ছে লিমিটেড টেন্ডারিং মেথড। আর টু স্টেজ টেন্ডারিং মেথড একটা, অ্যাকচুয়ালি এটা কোন একটা সিস্টেম ইনস্টলেশন করতে হয়। যদি একজন বলে যে আমি একটা একটা অটো রাইস মিল অটো রাইস মিল প্ল্যান্ট এস্টাবলিশ করতে চাচ্ছে, তা এটাকে দুই স্টেজে কিন্তু টেন্ডারিং হবে। প্রথম স্টেজে দিবে টেন্ডারিং হবে যে উম, এখানে কারা সুইটেবল, অ্যাপ্লিকেশন দিল যে আমি একটা টেন্ডারিং করতে, আমি একটা অটো রাইস মিল এস্টাবলিশ করতে চাই। তো এ ব্যাপারে যাদের অভিজ্ঞতা আছে তাদের দরপত্র জমা দেওয়ার জন্য আহ্বান করা হলো। তো যারা এই অটো রাইস মিল এস্টাবলিশ করে এই ধরনের কোম্পানিগুলো ওখানে দরপত্রে অংশগ্রহণ করবে। অংশগ্রহণ করার পরে দেখবে যে কাদের বিজনেস প্রোফাইল ভালো, এগুলো ইভ্যালুয়েট করবে। ইভ্যালুয়েট করার পরে ধরো 3টা বা 5টা সিলেক্ট করবে। করার পরে তাদের বলা হবে যে আমার রিকোয়ারমেন্ট এটা, এখন আপনারা কত কস্ট পড়বে তার একটা টেন্ডার ড্রপ করেন। তো এখানে টুইস্টার যে দুইটা কাজ করা হয়, প্রথমে দেখা হয় যে কোম্পানি সিলেক্ট করা হয়, আর দ্বিতীয় স্টেজে করা হয় ওই কোম্পানিগুলোর ভিতরে কে মিনিমাম কস্টে বা মোস্ট অ্যাফোর্ডেবল কস্টে ওই কাজটা সম্পাদন করে দেবে। এই জন্য এটাকে টুইস্টেড মেথড, টুইস্টেড মেথড বলা হয়, টুইস্টেড স্ট্যান্ডার্ডিং বলা হয়। আবার টুইস্টেড স্ট্যান্ডার্ডিং যেটা করা হয়, আহ, এখানে ওপেন টেন্ডারিং এর যে প্রসিডিউর গুলো ফলো করা হয়, খবরের কাগজে বিজ্ঞাপন দিতে হয়, লোকাল দিতে হবে, তারপরে ন্যাশনাল, সাথে সাথে ইংলিশও দিতে হবে। যদি দেখা যায় যে ইংলিশ বাইরের যে অনেক কোম্পানি আছে তারা দেশের হচ্ছে টেন্ডারে অংশগ্রহণ করে, বাইরের খুব হিউজ কোনো কাজ করতে হয় হিউজ বাজেটে, সেক্ষেত্রে ইংলিশও দিতে হয় জাস্ট ফর্মালিটি অনুযায়ী, যেন বাইরের যারা বিভিন্ন ধরনের সাপ্লায়াররা আছে ওরা অংশগ্রহণ করতে পারে। এরপরে আরেকটা আছে রিকোয়েস্ট ফর কোটেশন, যেটা আমরা ইউজুয়ালি ফলো করি। রিকোয়েস্ট ফর কোটেশন হলে 5 লাখ টাকার নিচে যদি কেনাকাটা হয়, সেক্ষেত্রে রিকোয়েস্ট ফর কোটেশন মেথড ইউজ করা যায়। এটা করার উদ্দেশ্য হচ্ছে এই প্রসিডিউর ফলো করলে প্রকিউরমেন্টের যে আগে যেটা বললাম যে প্রকিউরমেন্ট করতে হলে তোমার একটা অনেক আহ, টাকা পয়সার একটা বিষয় থাকে, প্রসেসের সাথে খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া, যাচাই বাছাই করা, অনেক বিষয় থাকে, সেই কস্টগুলো এখানে কমে যায়।
5 লাখ টাকার কেনাকাটা এ তো খুব বেশি না। তখন কি করে এরা, যারা সাপ্লায়ার তাদের সাথে বসে বসে, অনেক সাপ্লায়ার আছে খুব রেপুটেড থাকে, দামও কম নেয়, তাদেরকে বলে যে আমি এই আইটেমটা কিনতে চাচ্ছি এবং আপনার দোকান থেকে কিনবো। তো আপনারটা লোয়েস্ট প্রাইস রেখে সাথে আরো 3টা বা 5টা সেম জিনিস যারা সাপ্লায়ার দিচ্ছে তাদের ডকুমেন্ট রেডি করে আমাকে দিতে হবে। ওই যারা এগুলো ব্যবসা করে তাদের সব নিজেরটা থাকে, নিজেরই 2-3 নামে খোলা থাকে। মানে ওটা তো ইয়ে না, মানে লাইসেন্স নেওয়া থাকে। তো একটা হচ্ছে বিক্রি করে, আর বাকি 2টা ওই সাপোর্টিং কাগজ তৈরি করার জন্য। আবার পাশাপাশি যারা 2টা ব্যবসায়ী, ওদের সাপ্লাই থাকে, তা ওদের ভিতরে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকে। ওরা একজনের কাগজপত্র অন্যজনের সাথে শেয়ার করে, যে আমি এই কাজটা পাইছি, আমি বেশি, তুমি যখন কোনো কাজ পাও, তোমার যদি কোনো সাপোর্টিং ডকুমেন্ট লাগে আমার কাছ থেকে নিও। এইভাবে ওরা রেডি করে দেয়। এটাকে বলা হচ্ছে কোটেশন মেথড। শুধু কে কয় টাকা খরচ হবে এর একটা লিস্ট দিয়ে দিল, আর 3 থেকে 5টা নেওয়া লাগে, মিনিমাম 3টা, আর 5টা নিতে পারলে সব থেকে ভালো হয় কম্পেয়ার। এখানে একটা জিনিস আছে, সরকারি কেনাকাটায় যদি 1 টাকাও কম দেয়, বাটা জুতার মতো, একটা জুতা আছে 600 টাকা, লোকজন বলে 600 টাকা, আরেকজন লাগে 599 টাকা, ও 599 টাকা, ঠিক আছে এটা নিয়ে যায়। এরকম ঘটনা ঘটে। কারণ 599 আর 600 ডিফারেন্স কিন্তু এক, কিন্তু শোনার সময় মনে হচ্ছে 500 আর 600, 100ই বেশি, কিন্তু 99টা তখন আর মাথায় কাজ করে না। এই জন্য দেখবো যে বাটার জিনিসপত্র সব ওই রকম দাম করানো থাকে, 99, 79, 49 এভাবে দাম দেয়। এটা একটা বিজনেস পলিসি। বাইরের দেশগুলোতে আমরা সুপার মার্কেট গুলোতে যখন কেনাকাটা করতাম সব দেখতাম ওই ওই অবস্থা, 1 টাকা কম। এরপরে কিছু পারচেসিং প্রসিডিউর আছে। পারচেসিং প্রসিডিউর হলে পারচেজ ভ্যালু আপ টু টাকা 25,000, 25,000 পর্যন্ত যদি টাকার পর যদি কেনাকাটা করতে হয় তাহলে কিভাবে কেনাকাটা করব, আর অ্যাভাব 25,000 টাকা তাহলে কোন প্রসিডিউর ফলো করব, সেটা এখানে শেখাবো। তাহলে কি করতে হবে? Prepare a proposal with good justification and a cost estimate to purchase goods of any amount. পারচেসিং প্রসেস কি পয়েন্টস ওখানে বলেছিলাম, প্রথম পয়েন্টগুলো ছিল প্রপোজাল তৈরি করতে হবে। তাহলে কি হবে? গুড এবং কস্ট এই দুটার একটা গুড জাস্টিফিকেশন নিতে হবে। তো আমাদের কি কি কিনবো, কি পরিমাণ কিনবো তার একটা লিস্ট করা হয়েছে। তো কিনতে হলে আমাদেরকে 3 সদস্যের একটা কমিটি করতে হয়। 3 সদস্যের একটা কমিটি করতে হবে, তাদেরকে বলে পারচেস কমিটি। আমাদের ডিপার্টমেন্টে আমরা যেটা কেনাকাটা করি, আমাদের 3 সদস্যের কমিটি আছে, হেড, প্রিভিয়াস হেড এবং দ্য মোস্ট সিনিয়র টিচার অফ দ্যাট ডিপার্টমেন্ট। এখনকার কথা যদি বলি, আমার ডিপার্টমেন্টের এখন মোস্ট সিনিয়র টিচার হচ্ছে চম্পক স্যার, আর প্রিভিয়াস হেড ছিল এসানুল কবির স্যার, আর হেড আমি। তো এখন যত ডিপার্টমেন্টাল যত কেনাকাটা হচ্ছে সবে আমাদের এই 3জন কমিটির মাধ্যমে হবে। তারপরে কি করবে? ফলো এনি ওয়ান মেথড অফ পারচেজ অ্যাজ মেনশন ইন পিপিআর 2008। এটা গভর্নমেন্ট রুলস। আমার 25,000 টাকার যে না কেনাকাটা, আমি যদি খবরের কাগজে বিজ্ঞাপন দিতে যাই তাহলে আমার বিজ্ঞাপনে চলে যাবে 20,000 টাকা, থাকবে 5,000 টাকা। 5,000 টাকা কি কিনবো? তখন আমরা RQM, রিকোয়েস্ট ফর কোটেশন মেথড ফলো করি। আমার ক্যামেরার হ্যাঁ, সমস্যা। রিকোয়েস্ট ফর কোটেশন মেথড। তাহলে কি হবে? রিকোয়েস্ট ফর কোটেশন থাক মেথডে যে বললাম থাক যে আমরা আপনার কাছ থেকে কিনতে চাচ্ছি, আব্বুরে কই হবে, আপনি ই করেন, আমি বলবো। আপনার কাছ থেকে কিনতে চাচ্ছি, আপনি দেন, আপনারটাকে লোয়েস্ট রেখে বাকি অল্প 2 টাকা 5 টাকা করে কম কম বেশি করে আপনি বাকি 3টা আমাকে দেন। তখন উনি রেডি করে দিয়ে দেয়।
এখন সিলেক্ট দ্য পার্টি কি, তিনজন জমা দিল যেটা, এর ভিতর যে লোয়েস্ট যেটা হলো তাকে সিলেক্ট করে পাঠাবে। সিলেক্ট করে কোথায় পাঠাবে? টেক অ্যাপ্রুভাল অফ দি অথরিটি, হেড অফ দি অর্গানাইজেশন। আমরা যদি ইউনিভার্সিটির কথা চিন্তা করি, আমরা এই ফাইলগুলো প্রসেস করে ভিসির কার্যালয়ে পাঠাই দিই। তখন কি করবে? ভিসি স্যার এটাকে অ্যাপ্রুভ করবে। তো ভিসি কার্যালয়ে যাওয়ার আগে এটা একটু ভায়া হয়ে যায়। কোথায় যায়? অ্যাকাউন্টসে যায়। অ্যাকাউন্ট সেকশনে যাওয়ার অর্থ হচ্ছে ওরা একটু চেক করে দেখে যে আমরা যে পিপিআর যেটা ফলো 2008 আছে ওটা ফলো করেছে কিনা। যদি দেখে যে হ্যাঁ আমরা পিপিআর 2008 ফলো করেছি, তাহলে ওরা সাথে সাথে ঠিক করে দেয়, পাঠিয়ে দেয় ভিসি স্যার। হতে অ্যাপ্রুভাল নিতে 2-3 দিন সময় লাগে। তারপরে ওই ফাইলটা আমাদের কাছে ফেরত আসে যে অ্যাপ্রুভ হয়েছে এটা। তখন আমরা কি করি? ইস্যু এ ওয়ার্ক অর্ডার টু দ্য অ্যাপ্রুভ পার্টি। ওই পার্টির নামে একটা চিঠি ইস্যু করি। তারপরে কি করে? রিসিভ দ্য গুডস অ্যান্ড দ্য ইনভয়েস। ইনভয়েসটা হচ্ছে একটা ক্যাশ মেমো বলে এটাকে। ক্যাশ মেমো সেটাই যেখানে নাম্বার থাকবে, একটা একটা প্যাডে নাম্বার থাকবে এবং তার একাধিক কপি থাকে। একটা কপি আমার থাকবে, মেইন কপিটা, আর যে ফটোকপি যেটা সেটা ওদের কাছে সংরক্ষিত থাকতে হবে। তারপরে কি হবে? মেক নেসেসারি স্টক এন্ট্রি। তো আমি যে ডিপার্টমেন্টে কেনাকাটা করলাম, কোথায় কি কিনেছি, প্রত্যেকটার একটা খাতা আছে, এটাকে বলে স্টক এন্ট্রি খাতা, রেজিস্টার্ড বুক বলে। ওখানে লেখা আছে কয় তারিখে কোন মডেলের কি কিনেছে এবং কে কিনেছে এটা এবং কে সাপ্লাই দিয়েছে, তার নাম্বার সহ ওখানে লিখে রাখা হয়। সো ফর্মালিটি সব কমপ্লিট। এখন কি হবে? মালামাল যখন রিসিভ করা হয়ে গেছে, তখন কি হবে? যে সাপ্লায়ার তাকে তো টাকা দিতে হবে। তখন তারা একটা এই কমিটি চেক দিয়ে দেয়। হাতে হাতে টাকা দেওয়ার নিয়ম নাই, চেক দিতে হয়। চেকটা অর্থ হচ্ছে এটা অথেন্টিকেট যে আমরা ওই কোম্পানিকে টাকা দিয়েছি। হাতে হাতে দিলে তার কোনো প্রমাণ নাই। অ্যাজ ফর এক্সাম্পল বলে, আমাদের ইউনিভার্সিটির গ্যারেজে এই ঘটনাগুলো আগে খুব ঘটতো। গ্যারেজের যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারা চেক ভাঙায় নিয়ে এসে ওদেরকে টাকা দিত। অনেক সময় দেখা দিয়েছে যে যে গাড়ির কাজ করার কথা ছিল, গাড়ির কাজ 1 টাকাও করেনি, 5 লাখ টাকা ভাড়ার ওই বিল উঠায় নিয়ে চলে গেছে। এই জন্য কি করেছে? চেক দিতে হয়। এরপর চেক দেওয়ার পরেও ঘটনা ঘটেছে। চেক কোম্পানির নামে হয়েছে কিন্তু ভাঙা এসে গ্যারেজের একজন, এটা তো প্রমাণ হয়ে গেছে। তো এই সমস্যাগুলো হয় আমাদের দেশে কেনাকাটায়। এত কঠিন নিয়ম করার পরও তারা ফাঁক ফকর খোঁজে কিভাবে বাটপারি করা যায়। এরপরে টাকা পয়সা তো সব কমপ্লিট, যে কম্পাইল অল ডকুমেন্টস অ্যান্ড সেন্ড টু অ্যাকাউন্টস অফিস অফ দ্য অর্গানাইজেশন। ডকুমেন্টস গুলো কি? স্টক এন্ট্রি, কি ম্যাটেরিয়ালস কিনলাম, তার আহ, যে টেন্ডারিং যে প্রসিডিউর ফলো করেছিলাম ওখানে কিছু ডকুমেন্ট ছিল, ভিসির অনুমতি আছে। তারপরে যে ভাউচার যেটা বললাম, ভাউচার বলে মানে ইনভয়েস বলে, ইনভয়েস গুলো সব একসাথে ট্যাগ করে রেভিনিউ লাগাইয়া এবং কত নম্বর চেক দেওয়া হয়েছে তারও একটা ফটোকপি ওখানে স্ট্যাপলিং করে পাঠিয়ে দেওয়া হয়। তখন কি করে? মেক পেমেন্ট টু দ্য সাপ্লায়ার। এই অ্যাকাউন্ট অফিসার যে থাকে সে পরে পেমেন্টটা কমপ্লিট করে। পারচেস অ্যান্ড পেমেন্ট ডকুমেন্টস টু বি ইভালুয়েটেড বাই দি গভর্নমেন্ট অডিট টিম। অডিটের এক টিম আসে, প্রত্যেক বছরে আসে। তারা ওই জুলাই 1 তারিখ থেকে জুন, নেক্সট ইয়ার জুন পর্যন্ত ওরা কোথায় কি খরচ হয়েছে এগুলো অডিট করতে থাকে। কিন্তু ওরা অডিট যেটা করে এটা জাস্ট নামে অডিট করে। ওরা লিস্ট করে যায় যে 2 লাখ টাকার কেনাকাটা যে ডিপার্টমেন্ট করবে তার কয় টাকা দিতে হবে, আর 2 কোটি টাকার কেনাকাটা করবে তার কয় টাকা দিতে হবে। যেমন আমাদের ডিপার্টমেন্টের 1,45,000 টাকার অডিট করেছে, 3,000 টাকা নিয়েছে। কারণ কি? যদি এই ডিপার্টমেন্ট থেকে 3,000 টাকা না দেওয়া হয়, তাহলে তুমি যত 100% বা অ্যাকুরেটলি এটা করো না কেন, তোমার ওটা অ্যাপ্রুভ হবে না।
এটা অনেক সময় খুব সমস্যা হচ্ছে। তারপরে ইফ দ্য অডিট টিম অ্যাকসেপ্ট দ্য ডকুমেন্টস দেন দ্য পারচেস ইজ কনসিডার্ড কমপ্লিট। যদি কোনো কারণে অডিট টিম অবজেকশন দিয়ে ফেলে তাহলে কিন্তু ওই পারচেসটা আর অ্যাপ্রুভড ওই পারচেসটা আর কনসিডার হবে এটা ইলিগাল ভাবে কেনাকাটা হয়েছে। তুই যত 100% অ্যাকুরেটলি করো। আমাদের সময় অনেক ভাইস চ্যান্সেলর স্যাররা এই বিপদে পড়েছে। তারা প্রয়োজন মনে করে একটা ডিসিশন দিয়ে একটা ইনস্ট্যান্ট কাজ করেছে, কিন্তু ওই প্রসিডিউর যেভাবে ফলো করা হয় ওইভাবে তারা করতে পারেনি। তাদের এখনো অনেকের তোমার রিটায়ারমেন্টে যাওয়ার সময় ওখান থেকেও টাকা কেটে নিছে, যে পেনশন পেয়েছিল, যে টাকার অবজেকশন ছিল সবগুলো। আর এখানে একটা জিনিস, ওই কমিটি সবার কাছ থেকে কাটবে টোটাল টাকাটা। কমিটি যদি 3 জনের হয়, যদি 10 লাখ টাকা হয় 3 দিয়ে ভাগ করে দিবে, 9 লাখ হলো ওই 3। যদি কমিটি 10 জনের হয় আর ওই কেনাকাটা যদি 50,000-এর হয় তাহলে প্রত্যেকের কাছ থেকে 5,000 টাকা করে কেটে নেবে, যদি অডিট আপত্তি নিষ্পত্তি না হয়। ঠিক আছে, আমরা তোমাদের সরকারি কেনাকাটা কি হবে, কিভাবে কি করতে হবে তার মোটামুটি একটা ধারণা দিলাম 25,000 টাকা পর্যন্ত। আর যদি 25,000 টাকার উপরে হয় তাহলে এখানে কিছুটা ডিফারেন্স আছে। যে ডিফারেন্সটা আমি তোমাদেরকে দেখাই। যে এই পর্যন্ত ঠিক আছে, 4 নম্বর পর্যন্ত, হ্যাঁ 4 পর্যন্ত সেম। কিন্তু 5 নম্বরে এসে দেখো, সেন্ড অল ডকুমেন্ট টু টিইসি অ্যাজ ফর্ম আর্লিয়ার অ্যাকর্ডিং টু পিপিআরআর 2008। টিইসি, টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি। 25,000 টাকা ছিল বলে ইভ্যালুয়েশন করা লাগেনি, ওই হেডই ইভ্যালুয়েশন করেছে। কিন্তু যেহেতু 25,000 টাকার উপরে আছে, সো একটা সেন্ট্রাল কমিটি থাকে। আমাদের ইউনিভার্সিটিতে একটা টিইসি আছে, তারা সব কেনাকাটাকে এবার চেক করে দেখে। এরপরে টিইসি যদি দেখে যে হ্যাঁ সবকিছু ওকে, তখন তারা কি করে, অ্যাপ্রুভালের জন্য অথরিটি, এবার অথরিটি হয়ে যাবে ভাইস চ্যান্সেলর। আগে যেটা ডিপার্টমেন্টাল হেড সরাসরি ভাইস চ্যান্সেলরকে পাঠাতে পারছিল, এখন হবে না। ডিপার্টমেন্টাল হেড টিইসি কে পাঠালো, টিইসি ওটাকে ভাইস চ্যান্সেলরের কাছে পাঠাবে। তারপরে ইস্যু এ ওয়ার্ক অর্ডার ইন ফেভার অফ অ্যাপ্রুভাল পার্টি, প্রিপেয়ার এ কন্ট্রাক্ট অন টাকা 300 স্ট্যাম্প বিটুইন দি পারচেসিং এন্টিটি অ্যান্ড দি সাপ্লায়ার। আগে কিন্তু কোনো কন্ট্রাক্ট করা লাগতেছিল না, জাস্ট অর্ডার দিলে হয়ে যাচ্ছিল। কিন্তু এখানে 300 টাকার একটা বন্ড দিতে হচ্ছে। 300 টাকার বন্ড দেওয়ার পরে ওদের একটা এগ্রিমেন্ট হচ্ছে। তারপরে রিসিভ দ্য গুডস অ্যান্ড ইনভয়েস, পরে মেক নেসেসারি স্টক এন্ট্রি, কম্পাইল অল ডকুমেন্ট অ্যান্ড সেন্ড টু অ্যাকাউন্ট অফিস, পে পেমেন্ট টু দি সাপ্লায়ার, এটা অ্যাকাউন্টস অফিস এটাকে পেমেন্ট করবে। পারচেস অ্যান্ড পেমেন্ট ডকুমেন্ট টু বি ইভ্যালুয়েটেড বাই দি গভর্নমেন্ট অডিট টিম, আগের মতোই। এরপরে আবার অডিট টিম যদি অ্যাকসেপ্ট করে তাহলে কেনাকাটা কমপ্লিট হলো, আর অ্যাকসেপ্ট যদি কমপ্লিট না হয় সেক্ষেত্রে ওই আগের মতো ঝুলে থাকবে। ডিফারেন্স কোন জায়গা, পার্টি যারা কাগজ ডকুমেন্ট জমা দিল ওই কাগজটা টিইসি তে পাঠাতে হবে। টিইসি যারা ওরা আহ, তোমার সবগুলো চেক করে সেকশন হেডের কাছে পাঠাবে। সেকশন হেড থেকে পেমেন্ট ওটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন যারা লোয়েস্ট বা যে পার্টি সিলেক্ট হয়েছে তাকে মালামাল সাপ্লাইয়ের জন্য ওয়ার্ক অর্ডার দেওয়া হবে। ওয়ার্ক অর্ডার যখন দেওয়া হবে তখন 300 টাকার একটা বন্ডে এগ্রিমেন্ট সাইন হবে। এরপরে বাকিগুলো আগের মতোই, শুধু 2টা বা 3টা স্টেপ একটু ডিফারেন্স আছে। সো আমার মনে হয় আহ, এটা তোমরা অনেকে হয়তো পাস করার জন্য মুখস্থ করো, এই কাজ না করে এই প্রস্তুতিটা যদি মাথায় রাখো তোমার সারা জীবনের জন্য কাজে লাগবে। আমাদের ইউনিভার্সিটির ভিতরে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরা কোথাও যদি যায় তারা প্রকিউরমেন্ট রিলেটেড কাজের সাথে ইনভলভ হয়ে যায়। এর কারণ হচ্ছে তারা এগুলো সব জানে, আমরা তাদেরকে শেখাই এবং তারা খুব ভালো করে। তো
যদি তাহলে এগ্রিকালচার বলো বা অন্য বলো, তারা যখন যাবে এবং এই কেনাকাটার কোনো কমিটিতে থাকবে, তারা কিন্তু এগুলো জানে না কিভাবে কি কেনাকাটা করতে হয়। তো তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হেনস্থার শিকার হয় প্রথম দিকে, পরে আস্তে আস্তে শিখে ফেলে। তো আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাস হচ্ছে পার্সোনাল সিলেকশন। পার্সোনাল সিলেকশন মানে আমরা একটা কোম্পানিতে একটা লোককে নিয়োগ দিতে চাচ্ছি, কিভাবে কি নিয়োগ দিব সে সম্বন্ধে আলাপ করব নেক্সট ক্লাসে। আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলে ফেলো।